শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান। 18 বছর লন্ডনে থাকলেন, মায়ের অসুস্থতা তো আছেই, দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না। মাত্র সপ্তাহখানেক আগেই তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয়। আবার হঠাৎই 25শে ডিসেম্বর ফিরছেন বলে ঘোষণা দিলেন। টিকিটও নাকি কাটা হয়ে গেছে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা বলুন, যে তারেক রহমান না হয় সিদ্ধান্ত বদলালেন নিজের ইচ্ছায়, কিন্তু বাকি সবার সিদ্ধান্ত বদলালো কিভাবে? তাকে ম্যানেজ করে ফিরছেন তারেক রহমান তাহলে? চলুন খুঁজে দেখার চেষ্টা করি। এর আগে বলা হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল বিএনপি। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো। প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে দেশে। এমত অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি বদলে গেছে বলা হলে সেটাকে মেনে নিতে পারবেন কেউ? মনে হয় না। তার মানে তারেক রহমানের ফেরার পেছনে নিরাপত্তার ঝুঁকি ছাড়াও অন্য অনেক কিছু থেকে থাকতে পারে। সেগুলোর মধ্যে পুরনো এবং চালু কথা হলো, যুক্তরাষ্ট্র চায় না তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেন, কিন্তু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার স্টেসি অ্যান্ড জ্যাকবসন লন্ডনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন, সে খবরও আমরা জানি। তারপরও তিনি এতদিন সময় নিয়েছেন। 21শে আগস্ট সহ বাকি সকল মামলা থেকে সরকার অবৈধভাবেই তাকে অব্যাহতি দিয়েছে, যেটা বাকি আসামিদের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। এখন আদালতে হাজির না হলেও জামিন আবেদন পর্যন্ত গ্রহণ করা হয় না। এমত অবস্থায় তারেক রহমানের ফেরার ব্যাপারটা মাত্র সপ্তাহখানেকের ব্যবধানেই বদলে গেল, আর এটা নিয়ে মানুষ চুপ থাকবে সেটা কি হয় বলুন? তাই মানুষের মনে প্রথম প্রশ্নটা আসছে, তারেক রহমান ফিরছেন কিন্তু কার ভরসায়? 18 বছর ধরে তিনি দেশে ফেরার কথা বলছেন। প্রতিবারই তার বক্তব্য, তার দলের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত মিলিয়ে বোঝা গেছে যে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত নয়, বরং একাধিক শক্তির সমন্বয়ে তৈরি বাস্তবতার উপর দাঁড়িয়েছিল তার ফিরে যাওয়াটা। 2024 সালের পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ তার সামনে আর কোনো আনুষ্ঠানিক বাধা ছিল না, তবু তারেক ফিরে আসেননি। এটাই অনেকে দীর্ঘদিন ধরে সন্দেহের চোখে দেখছেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি, দলের ভেতরের চাপ, নেতাকর্মীদের আবেগ সবকিছুই তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে পারেনি। এর মানে একটাই, তারেক রহমান বুঝতেন যে দেশে ফেরার বিষয়টি কেবল আবেগের সিদ্ধান্ত হওয়া সম্ভব নয়। লাগবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার ইঙ্গিত, লাগবে আন্তর্জাতিক শক্তি এবং আঞ্চলিক স্বার্থগুলোর ন্যূনতম সামঞ্জস্য। বিষয়টা বোঝার জন্য প্রথমে বাস্তব পরিস্থিতিটা মাথায় আনতে হবে আমাদের। একদিকে দেশে পরিবর্তন ঘটেছে, অন্যদিকে রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে। ইনকিলাব মঞ্চের হাদির উপর দিনের আলোয় হামলা সেই পুরনো অস্থিরতার ইঙ্গিত আবার নতুন করে তুলে এনেছে। এটা যারা নিরাপত্তা বিশ্লেষণ করেন তারা স্পষ্টই বলছেন, ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। অথচ এই অবস্থাতেই তারেক দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এটা তখনই সম্ভব যখন তিনি নিশ্চিত হন যে প্রয়োজনীয় সুরক্ষা, রাজনৈতিক কভারেজ এবং আন্তর্জাতিক সকল পক্ষের বার্তা সব একসঙ্গে মিলে ঝুলে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বড় সিদ্ধান্তগুলো প্রায়ই দেশীয় সমীকরণের বাইরে গিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাকে অস্বীকার করা যায় না। 2024-এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন এবং নয়াদিল্লি উভয়েই নতুন বাস্তবতা পর্যালোচনা করছে। দুপক্ষের নিজস্ব স্বার্থ আছে। একজন চায় রাজনৈতিক স্থিতি এবং গণতান্ত্রিক প্রেডিক্টেবিলিটি, আরেকজন চায় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা। তারেক রহমানকে মেনে নেওয়া বা অন্তত তার প্রত্যাবর্তনকে বাধা না দেওয়া এই দুই শক্তির সমন্বিত হিসেবের অংশ বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান সাধারণত মানবাধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, জবাবদিহি, বড়জোর বোয়িং কেনা, এসব দিয়েই বাংলাদেশ সহ অন্যান্য দেশের সরকারগুলোকে বশে রাখতে চায় দেশটি। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তারা নিশ্চয়ই একটি এমন এক নেতৃত্ব চাইছে যার সঙ্গে কাজ করা সম্ভব, যিনি দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীল করতে পারবেন, আবার আমেরিকার পক্ষে থাকবেন। বিএনপির নেতৃত্বের রদবদল, দলে তারেকের কর্তৃত্ব এবং ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক গঠনের সম্ভাবনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তার ফেরাটা খুব একটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে না এই মুহূর্তে, হয়তো বরং দীর্ঘ অস্থিরতার পর দেশকে পুনর্গঠনের তারেক রহমান যদি একটি ছক স্পষ্ট করে দিতে পারেন, সেটাকে ওয়াশিংটন হয়তো বাস্তববাদী দৃষ্টিতেই দেখছে।
দেশে যেভাবে ভারত ভারত জব চলছে তাতে ভারত নিয়ে কিছু বলা মুশকিল, তবুও তারেক রহমানের ফেরা বিষয়ে ভারতের অবস্থানটিও আমাদের ধর্তব্যে আনতে হবে। বাংলাদেশের কাছে প্রতিবেশী হিসাবে ভারতের চাওয়া পাওয়াগুলো নিয়ে আপনি বিস্তর মতভেদ আছে সবার মধ্যে, তবে আমার মনে হয় দিল্লি চায় পূর্ব সীমান্তে স্থিরতা, চায় বাংলাদেশে এমন নেতৃত্ব যারা নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বাংলাদেশের কারণে ভারতের ভেতরে কোনো অস্থিরতা তৈরি হবে না, সহিংসতা তৈরি হবে না, বোমা ফুটবে না ভারতের এ জায়গায় সে জায়গায়। ইতিহাসগতভাবে বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী দলগুলি বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে বড় বাধা, কিন্তু জুলাই সন্ত্রাস পরবর্তী ভূকৌশলিক পরিস্থিতিতে ভারত এমন কাউকে পুরোপুরি বাদ দিয়ে যেতে চায় না যিনি দেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন বা হয়ে উঠছেন বা করে তোলা হচ্ছে। দক্ষিণপন্থী গোষ্ঠীর উস্কানি, স্নায়ু যুদ্ধধর্মী উত্তেজনা কিংবা সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনৈতিক হুমকি, এসবের ভেতর দিয়ে দিল্লি হয়তো মনে করছে যে তারেক রহমানকে উপেক্ষা করলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। অন্তত নিউট্রাল টলারেন্স এই মুহূর্তে ভারতের বাস্তবসম্মত অবস্থান। এর মানে এই না যে ভারত তাকে পুরোপুরি গ্রহণ করেছে, বরং তারা এটি মানছে যে আগামী রাজনৈতিক বাস্তবতায় তারেককে বাদ দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা বা কূটনৈতিক সমীকরণ তৈরি করা কঠিন হবে। তার মানে দিল্লি ও আমেরিকার মতো ম্যানেজড হয়েছে। তাহলে প্রশ্নটা হলো তিনি কিভাবে সব পক্ষকে ম্যানেজ করলেন? এর একটা ব্যাখ্যা আছে। লন্ডনে তার দীর্ঘ নির্বাসনকালে তিনি পর্দার আড়ালে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রেখেছেন বলে বিএনপির বহু নেতা, সিনিয়র নেতা ইঙ্গিত করেছেন। প্রতিটি শক্তি মূলত একটা জিনিস দেখে, ক্ষমতায় আসার সম্ভাবনা এবং ক্ষমতায় এলে নীতি কতটা স্থির থাকবে। ফেব্রুয়ারির নির্বাচন যদি হয়, বিএনপির সম্ভাবনা যখন ধীরে ধীরে বাড়ছে, তখন আন্তর্জাতিক শক্তিগুলো তাদের ভবিষ্যৎ হিসাব নিকাশ মিলিয়ে নিতে চায়। তারেক রহমান বারবার যে কথা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রতিষ্ঠান পুনর্গঠন, বৈদেশিক সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করা, এসব বার্তা বিভিন্ন পক্ষের কাছে গ্রহণযোগ্যতা তৈরির কাজ করছে নিশ্চিতভাবেই। তিনি আরেকটি বিষয়েও নিশ্চয়তা দিয়েছেন, বিএনপি যদি সরকার গঠন করে শক্তিশালী জনপ্রতিনিধিত্ব থাকবে এবং বিদেশি স্বার্থ বিশেষ করে নিরাপত্তা বাণিজ্য অব্যাহতভাবে বিবেচনায় রাখবেন তিনি। তারেক রহমান নিশ্চিতভাবেই জানেন যে এখনই তার দেশে ফেরাটার সর্বশেষ সুযোগ। এতদিন তার অনুপস্থিতিতে বিএনপি দল হিসেবে টিকে থাকলেও আগামী নির্বাচনী মাঠে তিনি উপস্থিত না থাকলে দল টেকানো মুশকিল হয়ে যাবে। এমনিতেই দলের ভেতর বিভিন্ন গ্রুপিং, প্রভাব বিস্তারের চেষ্টা, সিন্ডিকেট, এসব নিয়ন্ত্রণে তার শারীরিক উপস্থিতি জরুরি হয়ে উঠেছে। আবার দেশের ভেতরে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, সেখানে তাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থিত থাকতে হবে। আন্তর্জাতিক সমর্থনে গ্রিন সিগন্যাল পাওয়া মানে এই না যে সব পক্ষ তাকে স্বাগত জানিয়েছে, বরং তারা বাধা দেবে না। এটাই হয়তো এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার মূল সাহসটি দিয়েছে। এসব নিশ্চয়তা পেয়েই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে তারেক রহমান ফিরছেন একটি সমন্বিত বাস্তবতার উপর দাঁড়িয়ে। দেশীয় রাজনীতির চাপ, দলের প্রত্যাশা, নির্বাচন সামনে, এসব তো আছেই, কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্তরে তার গ্রহণযোগ্যতার ইঙ্গিত, অন্তত বাধাহীন ভাবে তার ফিরে যাওয়ার নিশ্চয়তা, এগুলো না পেলে তিনি ফিরতেন না। তারেক হয়তো জানেন এখনই সেই সময় যখন নেতৃত্বের শূন্যতা পূরণ, জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হলে ঝুঁকি নেওয়া ছাড়া উপায় নেই। তিনি ফিরছেন, কিন্তু সেই ফিরে আসা টিকে থাকবে কোন শক্তির উপর ভর করে? দেশীয় সমর্থনের উপর নাকি আন্তর্জাতিক বাস্তবতার উপর? হয়তো দুটোরই এক অদ্ভুত সমন্বয়। সময় আসছে, দেখা যাক। 25শে ডিসেম্বরের আগে তারেক বিষয়ে আরো একটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো, কথা বলবো তারেক বিষয়ে। ভালো থাকবেন ততক্ষণ।